হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো তোমাদের যেরকমটা কথা দিয়েছিলাম, আজকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। তো ইস্ট বেঙ্গলের টিম বিল্ডিং এবং তার হাল হকিয়ত, সেই নিয়েই এই ভিডিওটা। তো প্রথমেই বলে রাখছি, এই ভিডিওতে আমার ইন্টেনশন কিন্তু কখনোই থাকবে না কাউকে ইনসাল্ট করার। শুধু ইমামি আসার পর কি কি হয়েছে এই 2 বছরে টিম বিল্ডিং নিয়ে স্পেশালি, তো সেইটা নিয়ে কথা বলবো। তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা প্লিজ পুরোটা দেখো। স্পেশালি যারা ইস্ট বেঙ্গল ফ্যান্স রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমেই শুরু করব যাকে দিয়ে, তিনি হচ্ছেন অময় ঘোষাল, ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিমের প্রধান এবং যথেষ্ট এফিশিয়েন্ট, সেইটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এফিশিয়েন্ট বলেই তিনি ইস্ট বেঙ্গলের মতো একটি টিমের রিক্রুটিং টিমের সিটিও হিসেবে কাজ করছেন, মোটা টাকা স্যালারি পান। এইবার কোশ্চেনটা হচ্ছে, তিনি এফিশিয়েন্ট, তিনি প্রফেশনাল, তিনি সব কিছু, কিন্তু তিনি কি তার কাজটা ঠিক করে করতে পেরেছেন? আচ্ছা, প্রথমেই বলছি, আমি কিন্তু এই সিজনের কোনো কনটেক্সট নিয়ে কথা বলবো না, যে ডিলসগুলো মিস হয়েছে সেগুলো নিয়েও কোনো কথা বলবো না, কিন্তু লাস্ট 3 ইয়ার্সে অময় বাবু কতটা সাকসেস পেয়েছেন। তো পেছনের দিকে চলে যাই, ইমামি যখন দলের দায়িত্ব নিল আজ থেকে 2 বছর আগে, তো তখন স্টিফেন কনস্ট্যান্টাইনকে কোচ করে নিয়ে আসা হলো। তো স্টিফেন কনস্ট্যান্টাইন কোচ হয়ে আসার পর তিনি বারবারই খুল্লাভাবেই প্রেস কনফারেন্সে বলতেন যে ইস্ট বেঙ্গলের টিম বিল্ডিংটা একেবারে ঠিকঠাক করে হয়নি। তো ধরে নিলাম যে ফার্স্ট সিজনটা সেরকমভাবে ইমামি গ্রুপ প্রিপেয়ার হতে পারিনি। ইভেন ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের বেশ কিছু পদক্ষেপ এবং বেশ কিছু প্লেয়ার সিলেকশন, তার মধ্যে অবশ্যই ছিলেন লর্ড সুমিত পাসি। তো সেই সব ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক সমালোচনা করেছিলাম, কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইন যে কথাগুলো বলেছিলেন যে টিম বিল্ডিংটা ঠিকঠাক করে হয়নি বা প্লেয়ার্স পাওয়া যায়নি বা মার্কেটে প্লেয়ার্স থাকলেও ঠিকঠাকভাবে টাকা খরচ করা হয়নি, বা টাকা খরচ করা হলেও যেখানে খরচ করা দরকার সেই জায়গাটায় করা হয়নি, সেইটা কিন্তু খুব একটা ভুল ছিল না। এলিয়ান্দ্রোর মতো প্লেয়ারকে কিন্তু আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গলে খেলতে। এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এইটাও দেখেছিলাম বেশ কিছু একদম খাজা ডোমেস্টিক সাইনিং। আমি কোনো প্লেয়ারকে ছোট করছি না, তবে মিলান সিং, কেভিন লোবো, এই ধরনের ফুটবলাররা ইস্ট বেঙ্গলের জার্সি পরার কতটা যোগ্য, স্পেশালি আইএসএল এর মতো বড় মঞ্চে, সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যায়। দেখো, সবাই কিন্তু এক একটা জায়গাতে স্পেশালিস্ট হয়, যেরকম একজন ডক্টর বা একজন ইঞ্জিনিয়ার বা একজন টিচার বা একজন লয়ার, সেরকম যিনি সিটিও, তার কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করবো তিনি তার কাজে স্পেশালিস্ট হবেন। তো সেই জন্য অবশ্যই তার থেকে আরো বেশি প্রফেশনালিজম আমরা এক্সপেক্ট করেছিলাম ফার্স্ট সিজনে। সেকেন্ড সিজন অনেকটা সময় কিন্তু পাওয়া গিয়েছিল। মার্কেটে এর মধ্যে বেশ কিছু বড় বড় ট্রান্সফার হয়েছে, নিখিল পূজারির ট্রান্সফার হয়েছে, চিংলেন সেনা সিং এর ট্রান্সফার হয়েছে, এবং এগুলো যদি আমরা ছেড়েও দিই, বেশ কিছু ফুটবলার তারা কিন্তু যথেষ্ট প্রতিশ্রুতিমান ছিল, তারা কিন্তু বিভিন্ন ক্লাব শিখিয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু ইয়ং ট্যালেন্টস ছিল। আমরা কিন্তু আলেক্স আজি বা মাকান ছোটের মতো ফুটবলারদেরকে খেলতে দেখেছি হায়দ্রাবাদ এফসির মতো টিমে, কিন্তু ইস্ট বেঙ্গল কাদেরকে নিয়ে এসেছিল? ভাসপাল, ভিপি সুহেরের মতো ফুটবলার্সের। আবারও কিন্তু আমি কাউকে ছোট করছি না, কিন্তু আইএসএল এর মতো মঞ্চে তারা কতটা পারফর্ম করতে পারবে, স্পেশালি ইস্ট বেঙ্গলের জার্সি পরে, সেটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ থেকেই যায়। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আজকেই একটা বড় আপডেট এসেছে, জিতেশ্বর সিং তিনি চেন্নাই এফসিতেই স্টে ব্যাক করেছেন। তো চেন্নাই এফসির সিটিও বা হেড অফ ফুটবল অপারেশন, সেটাও কিন্তু একজন বেঙ্গলি, প্রথম বাসু। তিনি কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে কম টাকা হলেও ভালো টিম করা যায়। ইস্ট বেঙ্গল কোচ বারবারই বলছেন যে বাজেটটা খুব একটা ফ্যাক্টর নয়, যাতে প্লেয়ার্সদের মধ্যে স্যালারি ডিসক্রিমিনেশন খুব বেশি না হয়, সেইটাই তিনি দেখবেন।
তার কারণ যদি স্যালারি ডিসক্রিমিনেশন খুব বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে প্লেয়ার্সদের মধ্যেও একটা ডিসক্রিমিনেশন আসতে পারে, তো সেটা তিনি কখনোই চাইবেন না। খুব ভালো কথা, কিন্তু ভালো টিম বিল্ডিংয়ের ইম্পর্টেন্সটা কি? তার কারণ অনেকগুলো টুর্নামেন্ট খেলতে হবে ইস্ট বেঙ্গলকে, অনেক ম্যাচেস রয়েছে, সেখানে ইঞ্জুরিসের প্রবলেম আসবে, কার্ড প্রবলেম আসবে, ন্যাশনাল ডিউটি থাকবে, সেখানে গিয়েও প্লেয়ার্সরা ইনজিওর্ড হতে পারে, তো সেক্ষেত্রে ব্যাকআপ অপশন এবং প্রতিটা পজিশনে বেশ কিছু ভালো মানের 2-3 করে ফুটবলার্সকে সাইন করানো খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার, সব অপোনেন্টস কিন্তু সেম নয়। আন্তোনিও লোপেস হাবাস বারবারই কিন্তু এটা দেখিয়ে দিয়েছেন যে অপোনেন্ট ওয়াইজ সবসময় কিন্তু ট্যাকটিক্স তৈরি করতে হয়। তো আমার পার্সোনালি যেটা মনে হয় যে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোচ যেটা বলেছেন, আমার শুধু ফার্স্ট 11-এ প্লেয়ার দরকার। ফার্স্ট 11-এর কিন্তু 11 জন প্লেয়ার কখনোই থাকে না কোনো টিমে, অন্তত 18-20 প্লেয়ার্সের একটা কোর গ্রুপ থাকে, সিচুয়েশন ওয়াইজ, অপোনেন্ট ওয়াইজ এবং অবশ্যই ম্যাচের ইম্পর্টেন্স ওয়াইজ তাদেরকে কিন্তু রোটেট করে খেলাতে হয়। এই রোটেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং রোটেশন করতেই হবে। তার কারণ আবারও যেটা ইম্পর্টেন্ট বিষয়, সব অপোনেন্টস কিন্তু সেম নয়, তো সেক্ষেত্রে সব ম্যাচের ট্যাকটিক্স কিন্তু সেম হবে না, তো রোটেশনাল অ্যাসপেক্টটাকে কিন্তু মাথায় রাখতেই হবে। জানি না ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোচ হয়তো এই রোটেশনাল পদ্ধতিতে খুব একটা বিশ্বাস করেন না, রোটেশনাল অ্যাসপেক্টটা তার থিওরিতে হয়তো নেই, কিন্তু অময় ঘোষাল বাবুকে আমার যেটা পার্সোনালি মনে হয় আরো অনেক বেশি সজাগ হতে হবে। বাজেট ধরে নিলাম একটা রেস্ট্রিক্টেড জায়গায় রয়েছে, কিন্তু ডিলসগুলো কেন ফেল হচ্ছে, কোথায় গিয়ে আটকে যাওয়া হচ্ছে, বছরের পর বছর কেন ফেলিয়ার হচ্ছে, সেইটা ভাবার সময় কিন্তু এসেছে। আমি জানি আমি বিশাল কেউ নই, আমার কথাবার্তা শুনে অনেকেরই খারাপ লাগে, কিন্তু সামান্য ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা কারা কারা কি ভাবছো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাইক করে দিও, আর মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।